প্রতিবেশী কোনো দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক স্বাভাবিক নয় এবং মিত্র তো নয়ই, বরং শত্রুতা এমন এমন পর্যায়ে আছে কোনো কোনো দেশের সঙ্গে যে রীতিমতো সাপে নেউলো অবস্থা। তো একটি দেশের সঙ্গে যখন আরেকটি দেশে, বিশেষ করে প্রতিবেশী দেশের এরকম পরিস্থিতি তৈরি হয়, তখন খুব স্বাভাবিকভাবেই অনেক রকমের মূল্যায়নের ভিতর দিয়ে সেই দেশটির যাওয়া উচিত যে আসলে এই অবস্থা কেন। এর আগে আমরা যদি একে একে দেখে আসি যে ভারতের সঙ্গে তার প্রতিবেশীদের সম্পর্ক কিরকম, শুরুতেই ধরা যাক যে আমরা মালদ্বীপের কথা যদি ধরি, সেখানে সেখানে চীনাপন্থী মোহাম্মদ মুইজ্জু সেখানে প্রেসিডেন্ট, এবং তিনি দায়িত্ব নেওয়ার পরই ভারতের সেনা সেখানে ছিল মালদ্বীপে, এবং তিনি সেখান থেকে তাদেরকে সরে যেতে বলেছেন এবং সরিয়ে নিতে হয়েছে। মানে ভারতের জন্য এটা ছিল একটা বিগ ব্লো। মানে একটি দেশের সঙ্গে সম্পর্ক কতটা তিক্ত পর্যায়ে চলে যেতে পারে তার নমুনা হতে পারে এটা। তার মানে মালদ্বীপে চীনের আধিপত্য আছে এবং খুব স্বাভাবিক যে চীন সেখানে একটা প্রভাব রেখেছে, এবং এরকম একটি প্রতিবেশী দেশ সমুদ্রের মধ্যে, যেটি ভারতের জন্য অত্যন্ত জরুরি, সেই দেশের সঙ্গে ভারতের সম্পর্ক স্বাভাবিক নয়। এরপর যদি আমরা শ্রীলঙ্কার কথা বলি, শ্রীলঙ্কা কিন্তু এই যে দেউলিয়া হয়ে গিয়েছিল, এবং তখন অনেকে বলে থাকেন যে চীনের ঋণের কারণে, ঋণের ট্রাপে পড়ে তারা দেউলিয়া হয়ে গিয়েছিল, এবং বিভিন্ন দেশের কাছে সহায়তা চেয়ে কিন্তু সে সময় শ্রীলঙ্কা কিন্তু পায়নি। বাংলাদেশ সহায়তা, বাংলাদেশও তাদের জায়গা থেকে সহায়তা করেছিল, এবং শোনা যায় যে চীন সে সময় শ্রীলঙ্কার পাশে না দাঁড়ালেও ভারত সে সময় অনেকটা সহায়তা করেছিল আর্থিকভাবে। কিন্তু এরপরও চীনের বলয় থেকে কিন্তু শ্রীলঙ্কাকে বের করে আনতে পারেনি ভারত। মানে শ্রীলঙ্কায় কিন্তু এখনো চীনের আধিপত্য বেশি ভারতের থেকে। সুতরাং ভারতের এই ক্ষেত্রে তাদের একটা আত্মমূল্যায়নের প্রয়োজন আছে যে আসলে চীন কিভাবে মালদ্বীপে, শ্রীলঙ্কায় ঢুকে পড়লো, এবং কেন ভারতের প্রভাব সেখানে কমে গেল। এবং 10-15 বছর আগেও কিন্তু সেখানে যথেষ্ট প্রভাব ছিল, কিন্তু এখন আর সেই প্রভাবটি নেই। চীনও ভারতের অত্যন্ত মানে বড় একটা প্রতিবেশী, কিন্তু সেই চীনের সঙ্গে ভারতের কিন্তু সম্পর্ক দীর্ঘদিন ধরেই খারাপ। খুব স্বাভাবিক যে চীন বিশ্বের একটা অন্যতম পরাশক্তি, ভারত নিজে পরাশক্তি হয়ে ওঠার চেষ্টা করছে আর্থিক এবং সামরিকভাবে, কিন্তু চীন তাদের থেকে অনেক অনেক এগিয়ে। কয়েকদিন আগেও চীনের কিন্তু অনেক সেনা ভারতের যে অরুণাচল প্রদেশ, সেই সীমানা লঙ্ঘন করে ভিতরে ঢুকে পড়েছে, এবং ভারতের ভিতরে যে অংশটি ভারত ও দাবি করে, আবার চীনও দাবি করে, এরকম অনেক অংশ রয়েছে। মানে সীমানা নিয়ে কিন্তু চীনের সঙ্গে ভারতের সবসময় একটা বিরোধ আছে, এবং বঙ্গোপসাগরের যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণ নিয়েও কিন্তু চীন এবং ভারতের মধ্যে নানা সময়ই সামরিক মহড়া নিয়ে বিভিন্ন সময় উত্তাপ উত্তেজনা আমরা দেখি। মানে ভারতের সঙ্গে চীনের মতো একটি দেশের সম্পর্ক কিন্তু কখনোই স্বাভাবিক ছিল এমনটি বলা যাবে না, সবসময় একটা অস্বাভাবিক সম্পর্ক তাদের সঙ্গে বিরাজ করে, এবং চীন এবং ভারত এক ধরনের পাল্টাপাল্টি চলে, এবং এক ধরনের পাল্লা চলে যে কে কার থেকে বেশি প্রভাব বিস্তার করবে এই যে প্রতিবেশী দেশগুলোর মধ্যে। এবং এক্ষেত্রে চীন ভারতের থেকে নিঃসন্দেহে অনেক অনেক এগিয়ে আছে। এরপর যদি পাকিস্তানের কথা বলি, পাকিস্তানের সঙ্গে কোনো সরকারের আমলে পাকিস্তানের সঙ্গে কিন্তু ভারতের সম্পর্ক স্বাভাবিক নয়, এবং পাকিস্তান যদিও সামরিক এবং আর্থিকভাবে ভারতের থেকে অনেক পেছনে, কিন্তু যদি সীমান্তে কোনো হত্যা বা উত্তেজনা হয় তাহলে কিন্তু সেয়ানে সেয়ানে লড়াই হয়। অর্থাৎ ভারত যদি একজনকে হত্যা করে, পাকিস্তানও একজনকে হত্যা করে পাল্টা জবাব দেয়। মানে তারা কিন্তু এক ধরনের যুদ্ধের আবহে থাকে, এবং ভারতের রাজনীতিতে কিন্তু পাকিস্তান একটা হট টপিক থাকে। মানে ভারত এবং পাকিস্তান তাদের মধ্যে শত্রুতা থাকলেও তারা একে অপরকে সমীহ করার মধ্যে দিয়ে একটা অবস্থান ধরে রাখে, কিন্তু সবসময় কিন্তু তারা একটা শত্রু দেশ হিসেবে একে অপরকে বিবেচনা করে। কিন্তু বাস্তবতা হলো যে পাকিস্তান ভারতের সীমানা জুড়ে একটা বড় দেশ। ভারতও বড় দেশ, কিন্তু পাকিস্তানও একটি বড় দেশ, কিন্তু তাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক নয়। এমনকি আমি বাংলাদেশের প্রসঙ্গে আসবো, তার আগে আরো দু একটি দেশের কথা বলে নিতে চাই। সেটা হচ্ছে আফগানিস্তান। আফগানিস্তান কিন্তু তালেবান সরকার দায়িত্ব নেওয়ার পর ভারত কিন্তু সেখানে একেবারেই সুবিধা করতে পারেনি, এমনকি তালেবান সরকারকে ভারত এখন পর্যন্ত বৈধতার স্বীকৃতিও দেয়নি, যদিও সেখানে তাদের কূটনৈতিক অবস্থান আছে। সুতরাং এটা ছিল একটা বড় মানে বিপর্যয় ভারতের জন্য, যে আফগানিস্তান থেকে তাদেরকে রীতিমতো পাত্তারি গুটিয়ে চলে আসতে হয়েছে, এরকম অবস্থা। এরপর যদি নেপালের কথা বলি, নেপালের সঙ্গে ভারতের তারা একই ধর্মের অনুসারী, সেখানে ভারত এবং নেপাল হিন্দুদের প্রভাব সেখানে আছে, কিন্তু এরপরেও কিন্তু নেপালের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো নয়, এবং নেপালের রাজনীতিতে ভারত একটা বড় ইস্যু, এবং ভারত বিরোধিতা সেখানে তীব্র। নেপালের রাজনীতিবিদদের অভিযোগ যে ভারত সেখানে নানা রকম ধরনের আধিপত্য বিস্তারের চেষ্টা করে, ডমিনেট করার চেষ্টা করে। তো এরকম একটা অবস্থা নেপালে, মানে নেপালের সঙ্গে তাদের সম্পর্ক খুবই অস্বাভাবিক। এরপর ভুটান নিয়ে কিন্তু চীন এবং ভারতের মধ্যে এক ধরনের লড়াই আছে। সেক্ষেত্রে বলা যায় যে ভুটানও যে ভারতের নিয়ন্ত্রণে আছে এমনটি বলা যাবে না। মিয়ানমারের প্রসঙ্গ যদি আমরা বলি, সেখানেও কিন্তু ভারতের আধিপত্য অনেক কমে গেছে, সেখানে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী লড়াই করছে, এবং চীন সেখানে কিন্তু তাদের গ্রিপ এখনো ধরে রেখেছে, এবং চীন কিন্তু সেখানের যে সরকারে যারা আছে এবং সরকারের বিরোধী যারা আছে তাদের সবার সঙ্গে কিন্তু একটা মানে সমান একটা যোগাযোগ রেখে চলেছে। সর্বশেষ বাংলাদেশের কথা যদি আমরা বলি, যে বাংলাদেশ শেখ হাসিনা যতদিন ক্ষমতা ছিলেন ভারত মনে করতো যে বাংলাদেশ তাদের গ্রিপে আছে বা নিয়ন্ত্রণে আছে,
কিন্তু শেখ হাসিনা দীর্ঘদিন অবৈধভাবে ক্ষমতায় ছিলেন এবং সেই অবৈধভাবে ক্ষমতায় তাকে থাকার ক্ষেত্রে তাকে সমর্থন দিয়েছিল ভারত। এখন কিন্তু ভারতকে সেই দায় নিতে হচ্ছে যে অবৈধভাবে একটি সরকারকে ক্ষমতায় রাখতে হলে রাখার খেসারত কি সেটা কিন্তু এখন ভারত দিচ্ছে। বর্তমান যে সরকার, সেই সরকারের সঙ্গে ভারত স্বাভাবিক সম্পর্ক রাখার চেষ্টা করছে, এমনকি বিএনপির সঙ্গে, যে বিএনপিকে ভারত বিভিন্ন সময়ই অতটা গুরুত্ব দিত না, পাত্তা দিত না, সেই বিএনপি নেতাদের সঙ্গে ভারতীয় হাইকমিশনে বৈঠক করেছেন এবং সম্পর্ক স্বাভাবিক রাখার চেষ্টা করছেন, স্বাভাবিক করার চেষ্টা করছেন। এবং বিএনপি মহাসচিব বলেছেন যে ভারতের সঙ্গে সম্পর্কের এক ধরনের বরফ গলা শুরু করেছে। তবে একটি দেশের সঙ্গে যখন একটি দেশের সম্পর্ক এরকম একেবারে নেতিবাচক পর্যায়ে চলে যায়, খুব লঘু অবস্থায় চলে যায়, তখন কিন্তু সেটাকে আবার নতুন করে শুরু করা এটা দীর্ঘমেয়াদী ব্যাপার। খুব রাতারাতি এটা সম্ভব, মানে খুব ইতিবাচক দিকে যাবে এমনটি মনে করার কোনো কারণ নেই। তো এখন একটা মূল্যায়নের মধ্যে আমরা যেতে পারি যে ভারতের সঙ্গে তার একটি প্রতিবেশীরও সম্পর্ক স্বাভাবিক নেই কেন, ভালো নেই কেন। এক্ষেত্রে প্রতিবেশীদের দায় কত, ভারতের দায় কত, এখানে কয়েকটি বিষয় খুব উল্লেখ করা যায়। একটি হচ্ছে যে ভারতের একটা অ্যাটিটিউড রয়েছে এরকম যে যেহেতু সে সামরিক এবং আর্থিকভাবে শক্তিশালী, সেহেতু সে সবাইকে ডোমিনেট করবে, মানে তার ভিতরে একটা ডোমিনেটিং একটা মাইন্ডসেট আপ তার মধ্যে তৈরি হয়েছে। মানে বড় দেশ, বড় অর্থনীতি দেশ, সামরিক দিক থেকেও এই সব দেশের থেকে তারা অনেক বড়। সুতরাং এই মনোভাব ভারতের পররাষ্ট্রনীতি সবসময় কাজ করে এবং নানান রকমের তারা ভুল বা বায়াসড অনেক বিষয়ের উপর নির্ভর করে কিন্তু তাদের ফরেন পলিসি নির্ধারণ করে। যেমন ভারতের ফরেন পলিসি বাংলাদেশের ক্ষেত্রে এরকম যে বাংলাদেশে যদি শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকার থাকে তাহলে বাংলাদেশ তাদের হাতে থাকলো এবং বাংলাদেশের যে উগ্রবাদীদের যে উত্থান সেটি তারা ঠেকাতে পারবে বা আওয়ামী লীগ সেটাকে নিয়ন্ত্রণ করতে পারবে, এমনটি মনে করা হতো। কিন্তু বাস্তবতা হলো যে একটি দেশের সঙ্গে একটা দেশের কিন্তু দেশের সঙ্গে দেশের সম্পর্ক হতে হবে। ব্যক্তিকে তারা বেশি ফোকাস করে ফেলেছিল এবং সেই ফোকাস করতে গিয়ে তারা কিন্তু বিপদে পড়েছে। গ্রিভে রাখা এই যে মাইন্ডসেট আপ, এটা কিন্তু সমস্যা, অত্যন্ত বড় সমস্যা। ভারত এই বিষয়টিকে কিন্তু ধরতে পারেনি এবং ভারতের পররাষ্ট্রনীতির কিন্তু একটা বড় ধরনের ভুল। ভারতের আরো একটি সমস্যার কথা বলবো যে ভারতের রাজনীতিবিদরা একটা জাতীয়তাবাদের কার্ড খেলেন। এই জাতীয়তাবাদের কার্ড হলো যে আমি শ্রেষ্ঠ, আমার দেশের নাগরিকটা শ্রেষ্ঠ। এই যে বিষয়টি, এটা ভারতের নাগরিকদের মাইন্ডসেট আপে কিন্তু বারবার ঢুকে দেওয়া হয়েছে, মানে এটা একটা বড় সমস্যা। তো রাজনীতিবিদরা এই কাজটি করছেন তাদের রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য। নাগরিকদের পক্ষ থেকে কিন্তু এই বিষয়টি কিন্তু বোঝার বিষয় আছে যে ধরুন এই যে আমি ভিডিও করছি, বাংলাদেশের একজন নাগরিক, আমার সঙ্গে নাইজেরিয়ার একজন মানুষ, দরিদ্র মানুষ, আমার থেকেও দরিদ্র যিনি, তার তফাৎটা কি মানুষ হিসেবে? আসলে তো কোনো তফাৎ নেই, এখানে কেউ শ্রেষ্ঠ কিংবা কেউ নিকৃষ্ট নয়। জাতীয়তাবাদ, তীব্র জাতীয়তাবাদ কিন্তু বড় ধরনের সমস্যা তৈরি করে। হালকা পাতলা জাতীয়তাবাদ হয়তো আপনাকে অনেক ক্ষেত্রে উত্তরে দেবে, কিন্তু ভারত এই তীব্র জাতীয়তাবাদের যে রোগ, সেই রোগে কিন্তু খুবই ভারাক্রান্ত। এবং ভারতের রাজনীতিবিদরা তাদের দেশের নাগরিকদের এই সেন্সটাই শুধু দেওয়ার চেষ্টা করেন যে আমরাই শ্রেষ্ঠ, আমরাই মহান, আমরাই সবকিছু পারি। তো এটা এই জাতীয়তাবাদের এই যে শ্রেষ্ঠত্বের যে প্রকাশ, এর কিন্তু একটা নেগেটিভ দিক আছে। সেটা হচ্ছে আপনি শ্রেষ্ঠ মানে আরেকজন নিকৃষ্ট, এটা মনে হতে পারে। মানে আপনি মহান মানে আরেকজন মহান নন বা খারাপ, এরকমটি মনে হতে পারে। তো ভারতের এই যে সমস্যা, জাতীয়তাবাদের সমস্যা, এটা ভারতের জন্য একটা বড় বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এটা একটি বিষয় রয়েছে। আরেকটি বিষয় হলো যে ভারত মনে করে যে তার যে প্রতিবেশী আছে, সেই প্রতিবেশীরা সবসময় প্রতিবেশীরা তার কথা শুনবে। মানে ভারতের পররাষ্ট্রনীতির একটা বড় বিষয় হচ্ছে প্রতিবেশীদের কথার মূল্য না দেয়া, প্রতিবেশীকে সমীহ না করা। এটা একটা ভারতের জন্য বড় সমস্যা। এবং এই বিষয়ে ভারতের একজন সাংবাদিক এবং তিনি দ্য হিন্দুর কূটনৈতিক সম্পাদক এবং সিনিয়র সাংবাদিক সুহাসিনী হায়দার, তিনি বিবিসি বাংলাকে একটা কথা বলেছেন যে নিজের প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের বিষয়টা ভারতের পক্ষে কখনই সহজ ছিল না। গত 10 বছরে সরকার নেইবারহুড ফার্স্টের কথা বলেছে, এই নেইবারহুড ফার্স্ট নিয়ে আমি কথা বলবো ঠিকই, কিন্তু তা নিয়ে কোনো পদক্ষেপ নেয়নি, এই বিষয়ে খুব বেশি মনোযোগ দেওয়া হয়নি। সুতরাং ভারতের এটা আশা করা উচিত নয় যে ভারতের ব্যাপারে এই দেশগুলোর সুখানুভূতি তৈরি হবে। সুহাসিনী হালদার এর এই বক্তব্যটির ভিতরে কিন্তু খুব দারুণ একটি পয়েন্ট পাওয়া যায়। সেটা হচ্ছে যে ভারত নেইবারহুড ফার্স্ট বলছে, কিন্তু আসলে কি ভারত নেইবারহুড ফার্স্টকে এই তার প্রতিবেশীদেরকে মূল্যায়ন করে? ভারত নেইবারহুড ফার্স্ট বললেও 1 2 3 4 5 বা 10 যাই বলি না কেন, সবগুলোতে সে নিজের নামে রেখেছে। মানে তার কাছাকাছি কেউ নেই, সব মানে ফার্স্ট সেকেন্ড থার্ড সবই তিনি। নেইবারহুড ফার্স্ট বললেও ফার্স্ট আসলে সে একাই এগোবে, একাই সে সবকিছু করবে। প্রতিবেশীদের এখানে তার ডিকশনারিতে প্রতিবেশীদের ওই রকম কোনো অবস্থান নেই। এই বিষয়টা কিন্তু সুহাসিনী হালদারের বক্তব্য স্পষ্ট যে ভারত নেইবারহুড ফার্স্ট বললেও ভারত এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। এবং সুহাসিনী হালদারের আরো একটু মন্তব্য পড়ি, সেটা হচ্ছে প্রতিবেশী দেশগুলোর সরকার সবসময় যে ভারতের পররাষ্ট্রনীতির সাথে একমত হবে এমন ভাবাটা ভুল। এক্স্যাক্টলি তাই। যে সরকার ক্ষমতায় থাকবে সে আপনার কথা না শুনলে আপনি তাকে সরিয়ে দেবেন, নির্বাচনে হস্তক্ষেপ করবেন, আপনার পছন্দের সরকারকে নিয়ে আসবেন। এই যে টেন্ডেন্সি, এই যে এটা ভারতের জন্য একটা মস্ত বড় ভুল। এবং আপনি যদি সরকারকে
জনগণের অপছন্দের সরকারকে ক্ষমতায় রাখেন, মানে আপনার নিজের স্বার্থে, তাহলে জনগণ তো আপনার বিরুদ্ধে যাবে। এবং আপনারা বলেন যে ভারত বিরোধী রাজনীতি বাংলাদেশের ক্ষেত্রে একটা কথা বলা হয়, ভারতেও তো বাংলাদেশ বিরোধী রাজনীতি আছে, হয়। তো এই ভারত বিরোধী মনোভাব বাংলাদেশে কেন চাঙ্গা হলো? কারণ আপনি জনগণের বিরুদ্ধের যে ব্যক্তি, সেই ব্যক্তিদের আপনি ক্ষমতা রাখার জন্য চেষ্টা করছেন। আপনি মুখে বলছেন যে রাখছি না, আর নেইবারহুড ফার্স্টের কথা আপনি মুখে বলছেন, কিন্তু বাস্তবে এর কোনো কার্যক্রম কিন্তু আসলে নেই। কূটনীতিক যারা আছেন তারাও এক্ষেত্রে অনেকটা দায়ী। দেখুন, এখানে একজন সাবেক কূটনীতির মন্তব্য দেখুন, এবং তিনি আগের মতোই সবাইকে বোকা বা বেকুব ভাবছেন কিনা জানি না। ওনার নাম হচ্ছে বিনা সিকরি, উনি বাংলাদেশের হাই কমিশনার ছিলেন, এবং তিনি বলেছেন ভারতের নেইবারহুড ফার্স্ট নীতি যথেষ্ট গতিশীল। মানে আপনি তো একটা পাগলকেও বোঝাতে পারবেন না যে এই কথা সত্য। উনি কিন্তু বলে যাচ্ছেন, ওনারা কিন্তু শেখ হাসিনার পক্ষে, ভারতের শুধু এই বিনা সিকরি নন, বিনাক রঞ্জন চক্রবর্তী একজন ছিলেন, তিনিও দেখতাম যে প্রায় শেখ হাসিনার পক্ষে কথা বলতেন। কিন্তু বাস্তবতা হলো শেখ হাসিনা তো নির্বাচনে জিতে ক্ষমতায় যাননি, তিনি অবৈধভাবে ক্ষমতায় ছিলেন এবং ভারত এক্ষেত্রে সমর্থন দিয়ে গেছে। তো বিনা স্বীকৃতির মতো কূটনীতিকরা ভারতের জন্য বিপদ। এই কূটনীতিকরা ভারতের এই যে বিপর্যয়, বন্ধু দেশের মধ্যে যে ভারতের অবস্থান না থাকা, এটার জন্য অত্যন্ত দায়ী। এবং এই ধরনের কূটনীতি থেকে দূরে থাকা উচিত ভারতের, এবং ভারতের কূটনীতি ঢেলে সাজানো উচিত, প্রতিবেশীদের গুরুত্ব দেওয়া উচিত, প্রতিবেশীদের কথা শোনা উচিত, ডমিনেটিং মাইন্ডসেট অফ ত্যাগ করা উচিত। এবং আর এই যে জাতীয়তাবাদ, এই যে ভারী জাতীয়তাবাদ, এটা ভারতের জন্য একটা বড় বোঝা হয়ে কিন্তু দাঁড়িয়েছে। আমি শ্রেষ্ঠ, আমি সব, আমি মহান, অন্যরা নিকৃষ্ট, এই মাইন্ডসেটটা অত্যন্ত বিপদ। এখন নাগরিক হিসাবে, মানে আমরা যদি এই দেশগুলোর, প্রতিবেশী দেশগুলোর নাগরিক হিসেবে চিন্তা করি, দেখুন ভারত, মিয়ানমার, নেপাল, চীন, পাকিস্তান সবাই যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতো, তাহলে পরে এই দেশগুলোর যে যোগাযোগ ব্যবস্থা সেটা কিন্তু বিকশিত হতো। এটা কিন্তু হয়নি। ইউরোপে কিন্তু এক দেশ থেকে আরেক দেশে কিন্তু চলে যাওয়া যায়, ভিসা ছাড়া চলে যাওয়া যায়, সেখানে কিন্তু বাধা বিপত্তি একেবারেই কম, এবং সে কারণে অর্থনৈতিকভাবে কিন্তু তারা অনেক উপরে চলে যাচ্ছে এবং গেছে। বা এই রিজিয়নের ক্ষেত্রে, দক্ষিণ এশিয়ার ক্ষেত্রেও কিন্তু একথাটা প্রযোজ্য যে ভারত সহ বিভিন্ন দেশ যদি এসব ক্ষেত্রে নমনীয় হয়, তাহলে কিন্তু এই অঞ্চলে উন্নতি করা সম্ভব, যোগাযোগ বাড়ানো সম্ভব। ভারত কিন্তু তা নিজেকে ঘিরে কাঁটাতারের একটা বেড়া দিচ্ছে, মানে আপনি কাঁটাতারের বেড়া দিচ্ছেন, আপনি প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক জোরদার করতে পারবেন না। তো ভারতের এই যে সামগ্রিকভাবে ভারতের জাতীয়তাবাদ, ভারতের ডমিনেটিং যে চিন্তা ভাবনা, ভারতের যে ভুল পররাষ্ট্রনীতি, সবই কিন্তু ভারত বিরোধী একটা মনোভাব কিন্তু শুধু বাংলাদেশ নয়, ভারতের প্রতিবেশী সব দেশগুলোর মধ্যে তৈরি হয়েছে। এবং এটা ভারতের জন্য অত্যন্ত বড় বিপদের কারণ। কারণ হচ্ছে যে প্রতিবেশীর সঙ্গে যে সম্পর্ক খারাপ থাকে, তার মতো দুর্ভাগা তো আর কিছু হতে পারে না।